গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াত আমির অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম মাঠে নামলে দ্রুতই ফ্যাসিবাদের পতন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দেন। নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জাতির ভাগ্য কেউ যেন ডাকাতি করতে না পারে তা পাহারা দিবে বিরোধী দল। এ সময় জ্বালানি সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। টোটাল মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোর সামনে জ্বালানি তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। এই সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, অনেকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও নিতে আসছেন, যা চাহিদা বাড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষার ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ চালকদের চোখে মুখে। কেউ মধ্যরাত, কেউ বা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। অনেক পাম্পে তেল নেই, কখন আসবে তাও জানা নেই কর্তৃপক্ষের। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় অল্প সময়ই শেষ হয়ে যাচ্ছে। আর পর্যাপ্ত তেল পাওয়া পাম্পগুলো সংখ্যাও হাতে গোনা। রাজধানীর পরিবাগ ও বিজয় সরণির পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকায় পরিবহনের বাড়তি চাপ দেখা যায় এখানে। সকাল 9টায় অফিস ছিল, এখনো যেতে পারি নাই, তো এটা একটা হিউজ ভোগান্তি। কালোবাজারের ব্যবসা করে ওদেরকে বন্ধ করা দেওয়া উচিত। এমনকি বাধ্য হয়ে রাজধানীর আশপাশের জেলা থেকেও তেল নিতে এসেছেন কেউ কেউ। ঢাকার ভিতরে তো কোনো পাম্পে 4-5 ঘন্টা দাঁড়াই তো তেল নাই। এখানে আসলে নিশ্চিত থাকা যায় যে আমরা 5 ঘন্টাও যদি লাইনে দাঁড়াই তেলটা পাবো। গ্যান্ডা, সাভার, হেমায়তপুর, মহিলাপুর, আমিনবাজার সব দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমি লাস্ট পর্যন্ত ফেসবুকে দেখছি যে সেনাবাহিনীদের এই পাম্পে তেল দিচ্ছে। মানে চাঁদের মতো চেহারা দাঁড়াই থাকি, বাসায় ফিরত হয়ে কালো হয়ে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ধরে তেল নেওয়ার চাহিদা বেড়েছে গ্রাহকদের মাঝে। আমাদের এখানে কিন্তু সরবরাহ কিন্তু স্বাভাবিক আছে, পর্যাপ্ত জ্বালানিও আছে, কিন্তু গত কয়েকদিন যাবৎ অস্বাভাবিক একটা প্রতিযোগিতা জনগণের মধ্যে। প্রত্যেকটা ভেহিকেলে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও তারা আবার জ্বালানি নিতে আসতেছে। বাইক বলেন, প্রাইভেট কার বলেন, জিপ বলেন, সবাই। রাজধানীর বাইরেও রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলাতেও জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বাড়ির কাজকাম সব ফেলাছে, এখন তেল নিতে এসে সারাদিন মানে শেষ। আমি গতকাল আসলাম, তেল পাই নাই, আজকে নিতে আসছি। অনেক কষ্ট করে তেল নিয়ে কাছাকাছি চলে আসছি। কালকে বেলা 3টার দিক বাড়ি থেকে বাড়াইছি, এখানে সারা রাত আছি তেলের জন্য। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির পরিকল্পনা করছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো 4টি জাহাজ। এসব জাহাজকে অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পতেঙ্গায় ডলফিন জেটিতেই ভিড়ে আমদানিকৃত জ্বালানিবাহী 4টি জাহাজ। এখান থেকেই খালাস করা তেল পৌঁছে যায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার বিভিন্ন ডিপোতে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকালে বন্দরের জেটি ও বহির্নোঙরে 4টি জাহাজ রয়েছে, যার মধ্যে একটিতে এলএনজি, 2টিতে এলপিজি ও অপরটিতে রয়েছে গ্যাস অয়েল। এর আগের 2 দিনে 2টি জাহাজ থেকে যথাক্রমে 27,000 ও 34,000 মেট্রিক টন ডিজেল খালাস হয়েছে ডলফিন জেটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল 8 এপ্রিল এবং 12 মে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত 13 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের সময় রয়েছে আগামী 14 মে পর্যন্ত। এছাড়া আগামী 9 এপ্রিল বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচনকে 12 ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব। তফসিল 8 এপ্রিল আর ভোট হবে 12 মে। শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটা আসনের নির্বাচন আগামী 9 তারিখ। মে মাসে 12 তারিখে ভোট, সংরক্ষিত মহিলা আসনের ভোট তফসিল ঘোষণা হবে 8 তারিখে। আর এর ভিতরের লেয়ারগুলো পরবর্তীতে শিডিউলে দিয়ে দেবো। একনেক সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই গ্রহণ করা হয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের টাকার বিষয় মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সরকারের প্রথম একনেক সভায় 483 কোটি 43 লক্ষ টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প সহ 19টি প্রকল্প উত্থাপিত হয় একনেক টেবিলে, যার সবই আগের তৈরি। তাই পর্যালোচনা করতে গিয়ে মিলেছে অনেক সমস্যা। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে মাত্র 60টি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়েছে বৈঠকে। পরে মন্ত্রী জানান, এসবের অধিকাংশই অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকাটা প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। তো এই 60টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। ভবিষ্যতে নতুন প্রকল্প আনার আগে বিবেচনা করা হবে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং জনগণের টাকার বিষয়টিও রাখা হবে মাথায়। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের কিছু করার নাই পাস করা ছাড়া, তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। গুণগত পরিবর্তন দরকার, এবং গুণগত পরিবর্তন করতে হলে বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের শীর্ষ 20 খেলাপির তালিকা সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার মধ্যে এস আলম সুপার এডিবল ও ভেজিটেবল অয়েল, রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, সোনালী ট্রেডার্স সহ স্বৈরাচার শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এস আলম গ্রুপেরই রয়েছে 10টি প্রতিষ্ঠান। একই সাথে তিনি জানান, দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। সন্ধ্যায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনের বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লক্ষ টাকা। এদিন চলতি 2025-26 অর্থ বছরে প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এদিকে সংসদে গণপ্রতিনিধিত্ব সংশোধিত বিল 2026 কণ্ঠভোটে পাশ হয়েছে। এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং কৃষি ভূমি সুরক্ষা বিলটি অধিকতর যাচাই বাছাইয়ে সংসদের বিশেষ কমিটিতে প্রেরণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইতিবাচক মানসিকতা থাকলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় হাইকমিশনার তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পাইপলাইনে ভারতের থেকে ডিজেল আমদানি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে কাল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট।
প্রতিবেশী দেশ ভারতের সাথে সব তিক্ততাকে পেছনে ফেলে নতুন সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে, যা ব্যক্তিকেন্দ্রিক নয়, হবে দুদেশের জনস্বার্থে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে এমন মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। আলোচনা হয় পাইপলাইনের ডিজেল আমদানি নিয়েও। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল দিয়ে মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম উচ্চ পর্যায়ের সফরে 7 এপ্রিল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি সফরে আলোচনা হতে পারে বেশ কিছু বিষয়ে। এটা শুভেচ্ছা সফর, রাষ্ট্রমন্ত্রীর সাথে আছে, বৈঠক আছে, বাট মেইনলি মানে ইট উইল বি sort of the foreign minister সাহেবের সাথে কনফার্মড, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। লেট আস ওপেন দ্য চ্যানেল অফ ডায়ালগ। এদিন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আইএলওর গভর্নিং বডির সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলওর গভর্নিং বডি। জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হাসপাতালে হাম আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে আশঙ্কাজনকভাবে। অবহেলা আর কুসংস্কারের কারণে শরীরে নিউমোনিয়া বাঁধিয়ে শত শত শিশু ঠিকানা হচ্ছে হাসপাতালে বেডে। রেকর্ড বলছে, গত 3 মাসে 6 মাসেরও কম বয়সী অন্তত 60 জন শিশু চিকিৎসা নিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, কোভিডের সময় টিকা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হওয়ায় প্রয়োজনীয় টিকা কভারেজ নিশ্চিত হয়নি, তাই বাড়ছে সংক্রমণ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় হামে 7 জন মারা গেছে। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। কিশোরগঞ্জের কোটিয়াদি থেকে আসা এই দম্পতির পৃথিবী থমকে আছে আইসিইউর সামনে। ওপাশে যে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের নারী ছেঁড়া ধন। সাধারণ কোনো গ্রামীণ রোগ মনে করে অবহেলা করাটাই কাল হলো তাদের ছোট্ট সন্তানের জন্য। ফেরা উঠছে তো সবসময় হয়, গ্রামে যেটা হয় আর কি, ফেরা উঠে ভালো হয়। সারা জীবন থেকে আসতেছি, ভালো হয়েছে, আরও বাচ্চাদের হয়েছে, যার কারণে এটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। যে ডাক্তাররা বলে এটা হাম হয়ে গেছে, 5-6 দিন আছি, আজকে অবস্থা খুবই খারাপ, ডাক্তাররা বলছে আর কিছু করার নেই। একই চিত্র 4 মাস বয়সী আরেক শিশুর ক্ষেত্রেও। অবহেলার মাসুল দিতে হচ্ছে হাসপাতালের বিছানায় পড়ে থেকে। নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলাম, নিউমোনিয়া ভালো হয়ে গেছে, বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার 2 দিন পরে আবার শরীরে লাল লাল হয়ে গেছে। ডাক্তার বলছে এখানে যে হাম হয়েছে, পরে হাম ইউনিটে ভর্তি করেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, এখানে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশের সবাই কিন্তু কম বেশি হামে আক্রান্ত হয়। হাম, জল বসন্ত, হামের আক্রান্ত রোগীর সংখ্যা একটা টোটালি 360 ডিগ্রি ঘুরে গেল বিকজ অফ সো মেনি রিজনস। তার মধ্যে আমরা যেটাকে সবচেয়ে বেশি করি কোভিড-19। বিশেষজ্ঞদের মতে কোভিড মহামারীর ধাক্কায় গত কয়েক বছর ধরে টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ছন্দপতন ঘটে। ফলে 95% শিশুকে টিকা কভারেজের আওতায় আনতে না পারায় তৈরি হয়েছে বড় ঝুঁকি। কোভিডের টিকা দেওয়ার পরও কিন্তু মানুষের মধ্যে কিছু কুসংস্কার ঢুকে, ফলে অনেক মানুষের টিকা দেওয়ার প্রতি কিন্তু একটা অনীহা এসে গেছিল। সো এরকম আরও অনেক ফ্যাক্টর, এগুলি গবেষণার বিষয়। ওই ফ্যাক্টরগুলির কারণে গত 5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল। সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে সংক্রমণ তীব্র হওয়ায় সারা দেশে চলছে সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা ক্যাম্পেইন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের একটি হত্যা মামলায় নাম বিভ্রাটের শিকার হয়ে দীর্ঘ 18 বছর কারাভোগ করা বাংলাদেশি যুবক
বাদল ফরাজের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও শিক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাদল ফরাজের মুক্তি দাবি করেন তারা। বক্তারা বলেন, সাজা শেষ হওয়ার পরও 4 বছর ধরে বন্দী থাকা মানবাধিকারের চরম লঙ্ঘন। মানববন্ধনে বাদল ফরাজের পরিবারের সদস্যরা দ্রুত মুক্তির আকুতি জানিয়ে বলেন, দীর্ঘ কারাভোগে তাদের পরিবার ভেঙে পড়েছে। এ সময় উপস্থিত বক্তারা দুই দেশের মধ্যে জটিলতা নিরসন করে বাদল ফরাজীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।